তখন হচ্ছে আমার ভাইয়ের ভিসাটা ফাইনাল স্টেজে ছিল, কিন্তু ভিসাটা পেন্ডিং এ পড়ে যায়, ক্লোজ করে দেওয়া হয় ভিসা অ্যাপ্লিকেশনগুলো। আমি কিছুটা ডিপ্রেসড হয়ে গেছিলাম। আসলে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা উচিত, রিসার্চ করা স্টার্ট করি, যে ওখানেও অনেক টাইম হচ্ছে লস হয়ে যায়। 1 মাসের মধ্যে আইএলটিএস দিয়ে দিই। তখন আঙ্কেল আমাকে কনগ্রাচুলেট করলো আর বললো যে তোমার জন্য সবচেয়ে বেস্ট পাথ হবে হচ্ছে সাইপ্রাস। তখন আঙ্কেল অ্যাপ্লাই করে দেয়, এখানে তোমাকে কেউ আটকাতে পারবে না। মানিক আঙ্কেল কতটা ওয়ার্কাহলিক, কতটা ডেডিকেশন নিয়ে কাজ করে, আর কতটা কনসার্ন তার প্রত্যেকটা ক্যান্ডিডেট এবং স্টুডেন্টকে নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সুলাইমান মানিক। আজকে চলে এসেছি আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে এবং আরো একটি সাকসেস স্টোরি শেয়ার করতে। আজকে আমার লাকিয়েস্ট স্টুডেন্ট, আজকে আমাদের সাথে যিনি বসে আছেন তিনি আমার অত্যন্ত প্রিয় একজন শিক্ষার্থী। তার নাম হচ্ছে হাবিবুর রহমান রাসেল। সো কথা না বাড়িয়ে চলুন রাসেলের সাথে পরিচিত হই এবং রাসেলের ভিসা সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করি। সো রাসেল, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছেন। তুমি নিশ্চয়ই ভালো আছো এবং দর্শক তোমাকে দেখছে। আমরা প্রথমত তোমার সাইপ্রাসের যে ভিসা পেয়েছো, এন্ট্রি পারমিট পেয়েছো, এটা পাওয়ার পর তোমার যে অনুভূতি সেটা একটু জানার চেষ্টা করবো। প্লিজ একটু শেয়ার করো। ফার্স্ট অফ অল আমি সর্বপ্রথম গডকে থ্যাঙ্কস জানাতে চাই, অল প্রেজ টু গড। সেকেন্ড হচ্ছে আমি আমার ফ্যামিলিকে থ্যাঙ্কস জানাতে চাই, অনেক প্রতীক্ষার পর আমি আমার সাইপ্রাসের ভিসাটা পাই, এন্ট্রি পারমিটটা পাই। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা না বললেই না, আমি SM গ্লোবাল এডুকেশন কনসালটেন্সি ফার্মকে থ্যাঙ্কস জানাতে চাই, কারণ আমার এফোর্টসের পাশাপাশি তাদের এফোর্টস না থাকলে আজকে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। সো মানিক আঙ্কেল শুধু আমার আঙ্কেলই না, উনি আমার একজন রিলেটিভ। উনি যদি সেই এফোর্টসটা না দিত তাহলে আজকে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। সো দর্শক, রাসেল আমাকে আঙ্কেল বলে কারণ ওর বাবা আমাকে ভাইয়া বলে এবং ওদের ফ্যামিলির সাথে, ওদের এন্টায়ার ফ্যামিলির সাথে আমার একটা অন্যরকম বন্ডিং। এরকম আমাদের অনেক শিক্ষার্থীর সাথে হয়ে যায়। কিছু কিছু সম্পর্ক আসলে প্রফেশনালের বাইরে, প্রফেশনালিজমের বাইরে চলে যায়। সেটার অন্য আরেকটা দৃষ্টান্ত হচ্ছে আমাদের রাসেল। রাসেল আমার অত্যন্ত স্নেহের এবং ওর ভিসা প্রাপ্তি আমাকেও ছুঁয়ে গিয়েছে। আমিও খুব হ্যাপি এবং আপনাদের সাথে শেয়ার করছি আজকে। চলুন রাসেল, চলো আমরা আমাদের হ্যাপি মোমেন্টটা দর্শকদের সাথে একটু শেয়ার করি প্লিজ। অফকোর্স। Here is the entry permit of হাবিবুর রহমান রাসেল এবং এই মূল্যবান পেপারটি ওর লাইফের টার্নিং পয়েন্ট। সো দর্শক, এবার আমরা অ্যাজ ইউজুয়াল হাবিবুর রহমান রাসেলের একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা জানি, কারণ ওর একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা শুনলে আপনারা হয়তো কিছু ক্লু পাবেন, অনেকের সাথে হয়তো মিলে যেতে পারে। রাসেল, একটু শেয়ার করো প্লিজ। আসলে আমি আমার SSC কমপ্লিট করি হচ্ছে 2015 সালে, আর আমার GPA ছিল 4.89, আর আমার HSC কমপ্লিট করি হচ্ছে 2017 সালে, আর আমার GPA ছিল হচ্ছে 3.93, ওকে। আর আমার ওভারঅল আইএলটিএস ছিল 6। মানে তুমি রিসেন্টলি পরীক্ষা দিয়েছো, রাইট? জি। সো দ্য ওভারঅল 6 ছিল। ওকে। সো দর্শক, এই ছিল তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। এখন বিষয়টা হচ্ছে ওর 2017 সালে HSC আর রিসেন্টলি সে আইএলটিএস পরীক্ষা দিয়েছে। সো 17 থেকে 2025 যদি আমরা চিন্তা করি, প্রায় হচ্ছে 8 বছরের একটা স্টাডি গ্যাপ তার ছিল। কেন স্টাডি গ্যাপ ছিল সেটা আমরা শুনবো ওর মুখে, বাট এত লম্বা একটা স্টাডি গ্যাপ নিয়েও সে কিন্তু আজকে সাকসেসফুল হয়েছে। সাইপ্রাসে এন্ট্রি পারমিট পেয়েছে এবং সে তার গ্রাজুয়েশন কমপ্লিট করতে সাইপ্রাসে সামনে উড়াল দিবে, নেক্সট উইকে সেই উড়াল দিবে। সো দর্শক, এবার আমরা জানার চেষ্টা করবো হাবিবুর রহমান রাসেল তার যে লম্বা স্টাডি গ্যাপ আপনারা শুনলেন, 2017 সালে তার HSC পাস এবং সে 2026 সালে এন্ট্রি পারমিট পেয়েছে। এই মাঝখানের সময়টা বিশাল লম্বা একটা গ্যাপ। সো এই গ্যাপটা তার ছিল বিধায় তার লাইফের অনেক গল্প নিশ্চয়ই আছে এবং সেই গল্পটা যদি আপনাদের কারোর সাথে মিলে যায় নিশ্চয়ই আপনারা ইন্সপায়ার্ড হবেন। আমি কথা বাড়াবো না, আমি শুনবো রাসেলের মুখ থেকে। রাসেল, তোমার ইউনিক নিজের যে গল্পটা আছে সেই গল্পটা আসলে তোমার সেই 2017 সাল থেকে আজকে এই হ্যাপি মোমেন্ট বা হ্যাপি এন্ডিং এই পর্যন্ত একটু শেয়ার করতে প্লিজ। আসলে আমাদের এই ফার্মে প্রত্যেকটা ক্যান্ডিডেট থেকে আমার স্টোরিটা টোটালি ডিফারেন্ট। কজ আমি যেহেতু 2017 সালে গ্র্যাজুয়েট কমপ্লিট করে বের হই, HSC কমপ্লিট করে বের হই, তখন হচ্ছে আমি একটা ভালো অফার পাই, যেটা ছিল আমার আঙ্কেল থাকে হচ্ছে ইউকেতে। তো আমি অফার পাওয়ার পরে আমি 2017 সালে যেহেতু HSC কমপ্লিট করি, 2019 সালে হচ্ছে আমি ইউকেতে চলে যাই অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। আমি আমার আঙ্কেলের কোম্পানিতে জয়েন করি। তো ওখানে আমি 2 বছরের মতন ছিলাম। 2 বছর থাকার পরে তখন ডিসাইড করলাম যে না, আসলে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা উচিত। ওয়ার্ক পারমিটটা হচ্ছে এটা পরেও করা যাবে, গ্র্যাজুয়েশনটা হচ্ছে মাস্ট। তখন আমি ডিসাইড করলাম যে না, আমি ওখান থেকে চলে আসবো। হ্যাঁ, দেশে তখন ব্যাক করি। ব্যাক করার পরে হচ্ছে ওখানেও অনেক টাইম হচ্ছে লস হয়ে যায় যাওয়া আসাতে। লস হওয়ার পর তখন আমি হচ্ছে ভাবতে থাকি যে আমার এলিজিবিলিটি আছে নাকি, যেহেতু আমার একটা লং টার্ম গ্যাপ হয়ে গেছিল, স্টাডি গ্যাপ হয়ে গেছিল। সো আমি কিছুটা ডিপ্রেসড হয়ে গেছিলাম যে কি করা যায়, কোথায় গেলে হচ্ছে, কোন ফার্মে গেলে আমি একটা
ভালো অথেন্টিক গাইডলাইন পাবো, ইনফরমেশন পাবো। তো তখন আমি রিসার্চ করা স্টার্ট করি যে কোথায় গেলে আমি ভালো একটা ইনফরমেশন পাবো। তখন হচ্ছে আমি SM গ্লোবাল এডুকেশনের সন্ধান পাই। ফার্স্ট তখনই হচ্ছে আমার মানিক আঙ্কেলের সাথে দেখা হয়, আর ওনার সাথে কথা বলে তখন বুঝতে পারলাম যে উনি আমাকে অ্যাসিউরিটি দিল যে যেভাবে হোক উনি আমাকে হচ্ছে যতটুকু পসিবল উনি আমাকে সাপোর্ট দিবে, হেল্প করবে। আর সেখান থেকে আমি কনফিডেন্ট পাই যে না আসলে আমি এখানে আমার অ্যাপ্লাই করা উচিত। তখন ফার্স্ট হচ্ছে মানিক আঙ্কেল আমাকে একটা দুবাইয়ের ওয়েল রিনাউন্ড একটা ভার্সিটি, যার নাম হচ্ছে ব্রিটিশ ইম্পেরিয়াল ইউনিভার্সিটি, সেটাতে আমাকে অ্যাপ্লাই করে দেয় উইদাউট আইএলস। বেসিক্যালি উইদাউট আইএলস হচ্ছে আমাকে অ্যাপ্লাই করে দেয়। যেহেতু তোমার আইএলস ছিল না, স্টাডি গ্যাপ লম্বা ছিল, আমাদের হাতে কিন্তু সার্টেন অপশনও ছিল না। এবং তুমি তোমাকে যখন ব্রিফ করে রাইট তখন তুমি এগ্রি করো আঙ্কেল উই শুড গো ফর দ্যাট, রাইট? হ্যাঁ, আঙ্কেল যখন আমাকে অ্যাসিউরিটি দেয় তখনই হচ্ছে আমি উইদাউট হেজিটেশন আমি বলে যে হ্যাঁ আঙ্কেল আমি গ্রিন সিগন্যাল দিয়ে দিই, আপনি অ্যাপ্লাই করে দেন। তখন আঙ্কেল অ্যাপ্লাই করে দেয়। আর তখন হচ্ছে আমার ফাইনাল স্টেজে ছিল আমার দুবাইয়ের ভিসাটা, আমার ভার্সিটির ইয়েটা ফাইনাল স্টেজে ছিল। কিন্তু 2024 সালে স্টুডেন্ট প্রোটেস্টের কারণে আমার ভিসাটা পেন্ডিং এ পড়ে যায়। মানে নট অনলি ইউ, মানে হোল বাংলাদেশ, পুরো বাংলাদেশের সবার ভিসাই হচ্ছে পেন্ডিং এ পড়ে যায়, সব হচ্ছে ক্লোজ করে দেওয়া হয় ভিসা অ্যাপ্লিকেশন গুলো। তখন আমি আবার ডিপ্রেসড হয়ে যাই যে কি করা যায়, যেহেতু হচ্ছে সব প্রোটোকল ক্লোজ হয়ে গেছে ভিসা অ্যাপ্লিকেশনের। তখন আমি আবার মানিক আঙ্কেলকে আস্ক করি যে কিভাবে কি করা যায়। তখন উনি আমাকে বললো যে পেশেন্স রাখার পর বললো যে তুমি যেহেতু আইএলস নাই, তুমি একটা আইএলস দিয়ে দাও, দেখবে যে তোমার পথ খুলে গেছে, তোমার ওয়ে বের হয়ে গেছে। দেন আমি কনফিডেন্ট নিয়ে 1 মাসের মধ্যে আইএলস দিয়ে দিই। আইএলস দেওয়ার পরপরই যখন আমি ওভারঅল 6 পাই, তখন আমি আমার রেজাল্ট নিয়ে ফার্মে আসি। প্রথমেই আমার আঙ্কেলকে দেখাই, তখন আঙ্কেল আমাকে কনগ্রাচুলেট করলো আর বললো যে তোমার জন্য সবচেয়ে বেস্ট পাথ হবে হচ্ছে সাইপ্রাস, আর তোমার জন্য মানে ভিসা হচ্ছে টোটালি গ্যারান্টিড, এখানে তোমাকে কেউ আটকাতে পারবে না। এই ছিল আমার জার্নি 2017 থেকে 2026। নাও ইউ আর সাকসেসফুল উইথ ইউর এন্ট্রি পারমিট, রাইট? আলহামদুলিল্লাহ। সো দর্শক, ওর গল্পটা থেকে নিশ্চয়ই আপনারা যারা দেখছেন তাদেরও হয়তো অনেকের জন্য ইন্সপিরেশন থাকতে পারে, বিকজ লম্বা স্টাডি গ্যাপ, আইএলস ছিল না, এইরকম স্টুডেন্ট বাংলাদেশে কিন্তু অনেক আছে, আমরা প্রায় ফেস করি। সো প্রপার গাইডেন্স না থাকলে হাবিবুর রহমান রাসেল হয়তোবা পথভ্রষ্ট হইতে পারে, হয়তোবা আবারও ডিপ্রেশন তার কাজ করতো, কারণ বাংলাদেশে কোথাও এত বড় স্টাডি গ্যাপে অ্যাডমিশনের সুযোগ নাই। বিশ্বের অনেক দেশেই কিন্তু এই ধরনের সুযোগ নাই। সো আমরা মানে সেফ ওয়েতে এবং ওর জন্য বেস্ট যে অপশনগুলো ছিল সেগুলো ট্রাই করেছি, এবং আমাকে আঙ্কেল বলছে, কারণ ওই সম্পর্কটা বিল্ড আপ আমাদের মধ্যে হয়েছে, মিউচুয়াল রেসপেক্টের জায়গা। সো আলহামদুলিল্লাহ এই ওয়েতে আমরা একে অপরকে মানে মিউচুয়াল রেসপেক্টে এবং একজন আরেকজনকে কথা শোনার মাধ্যমে, বিশেষ করে আমার স্টুডেন্ট যারা আমার কথাগুলো শুনে আমাকে ফলো করে, তাদের সবাই কিন্তু সাকসেসফুল হয়েছে। সো যারা দেখছেন তাদের জন্য অনুরোধ রইল, আপনারা আসবেন, কথা বলবেন। আশা করছি আপনারা যদি আমাকে ফলো করেন, ইনশাল্লাহ আপনি আপনার যে কাঙ্ক্ষিত গন্তব্য, আপনার যে ড্রিম ইউনিভার্সিটি বা ড্রিম কান্ট্রি, সেখানে পৌঁছাতে পারবেন। সো দর্শক, আমরা এবার রাসেলের কাছ থেকে জানার চেষ্টা করব, আমাদের সাথে লম্বা সময়, আমার মনে হয় সবচেয়ে বেশি সময় আমাদের সাথে ও অতিবাহিত করেছে। ওর এই লম্বা সময়ে ও কখনো পথভ্রষ্ট হয়নি, ওর প্যাশেন্স ছিল, এবং আজকে ফাইনালি সে সাকসেসফুল হয়েছে। সো তার এই জার্নিটা কেমন ছিল আমাদের সাথে একটু যদি শেয়ার করতো, আশা করি অনেকে উপকৃত হতো। রাসেল, তোমার আমাদের ব্যাপারে তোমার যে জার্নি ছিল, সার্ভিসের ব্যাপারটা একটু শেয়ার করো প্লিজ। শিওর, ডেফিনেটলি। এটা বলতে গেলে খুব কম পড়ে যাবে যদি আমি সার্ভিসের কথা বলতে যাই আর এফোর্টসের কথাটা বলতে যাই। কারণ যখন ফার্স্ট আমি এই ফার্মে আসি, যখন মানিক আঙ্কেলের সাথে দেখা হয়, তখন আমি ফার্স্ট দেখা হওয়ার পর একটা স্ট্রেঞ্জারের মতন থাকলেও উনি দেখলাম যে সবসময় ট্রাই করতো যে কিভাবে হেল্প আউট করা যায়। উনি কখনো ওভাবে দেখতো না যে ঠিক আছে ও আমার ক্লায়েন্ট, আমি ওকে জাস্ট হচ্ছে যে কিছুটা এফোর্ট দিলাম, ওকে ভিসা পাইয়ে দিলাম, দ্যাটস ইট। এটা কখনোই মানিক আঙ্কেলের মধ্যে ছিল না। উনি সবাইকে, এমন না যে উনি আমাকেই হচ্ছে পার্সোনালি এভাবে দেখে, উনি সব ক্যান্ডিডেটকে একই চোখে দেখে। আর উনি সবসময় ট্রাই করতো যে কিভাবে হেল্প করা যায় একটা স্টুডেন্টকে। কখনো যদি কোনো ধরনের ডাউট থাকতো, কোনো কোয়েশ্চেন থাকতো, এটা বলার সাথে সাথে হচ্ছে উনি ওইটা প্রবলেমটা সলভ করে দেওয়ার ট্রাই করতেন, যাতে আমাদের মধ্যে কোনো ধরনের ঘাটতি না থাকে। তো আসলে এটা বলে শেষ করা যাবে না। যেহেতু আমি দুবাইতে অ্যাপ্লাই করেছিলাম, দুবাই থেকে শুরু করে সাইপ্রাসের আগ পর্যন্ত একটা লং জার্নি ছিল। 2024 থেকে এই 2026-এর এখন স্টার্ট হয়ে গেছে। এই লং টার্ম পর্যন্ত আমার একটা যাওয়া আসা ছিল এই ফার্মের মধ্যে। আর এইটার মধ্যে আমি দেখেছিলাম যে আসলে কতটা
মানিক আঙ্কেল কতটা ওয়ার্কাহলিক, কতটা ডেডিকেশন নিয়ে কাজ করে, আর কতটা কনসার্ন তার প্রত্যেকটা ক্যান্ডিডেট এবং স্টুডেন্টকে নিয়ে, আসলে এটা বলে বোঝাতে পারবো না। আমি প্রায় সময় এসে বসে থাকতাম আর দেখতাম যে উনি কীভাবে কনসালটেন্ট করতো, যে কীভাবে গাইডলাইন দেওয়া যায়, কীভাবে কি করা যায়, কত তাড়াতাড়ি ভিসার রেশিওটা কোনটাতে বেশি হবে, কোনটাতে কম হবে, কোনটা করলে ব্যাংক সলভেন্সি কীভাবে করা যায়, ওইটাতে উনি হেল্প আউট করতো আঙ্কেল। তাই না শুধু আমাদের ভিসা পাওয়ার পর যে এখানেই যে ফুল স্টপ হয়ে যেত তা না, ভিসা হওয়ার পর কিভাবে বাসা ম্যানেজ করা, প্লাস হচ্ছে এখান থেকে কিভাবে সে এয়ারপোর্টে যাবে, এয়ারপোর্ট যাওয়ার পর আগ থেকে শুরু করে সাইপ্রাস পৌঁছানো পর্যন্ত সব কিছুই আসলে উনি খুবই কনসার্ন, টোটাল ডেডিকেশন নিয়ে উনি কাজ করে। এটা আসলে বলে বোঝাতে পারবো না। আসলে আমি এটার জন্য খুবই আমি অ্যাডমায়ার করি আঙ্কেলকে, এই ডেডিকেশন আর ওয়ার্কাহলিকের জন্য আমি আসলে অ্যাডমায়ার করি। উনি খুবই কনসার্ন তাদের স্টুডেন্ট নিয়ে। আমি এটা হয়ে বলতে পারি যে না, আঙ্কেলের মতন লোক হয় না। থ্যাংক ইউ দর্শক। আসলে রাসেলের যে গল্পটা এতক্ষণ ও বললো বা ওর যে এক্সপিরিয়েন্সের কথা বললো, বেসিক্যালি ওর লম্বা সময় যেহেতু আমাদের সাথে ছিল, আমাদের খুব ক্লোজ, এবং বাই দ্য বাই এর মাধ্যমে লম্বা সময় কাজের মাধ্যমে কিন্তু সম্পর্কটা আমাদের ক্লায়েন্ট থেকে ও আমাকে আঙ্কেল বলে ওই জায়গাটা তৈরি হয়েছে। অনেক কিছু সে দেখেছে, আমার বিশেষ করে স্পেশালি আমার কাজের ধরন দেখেছে, পেশেন্স দেখেছে, সো যার কারণে আরো বেশি আসলে ডেভোটেড আমাদের প্রতি। হোয়াট এভার, দর্শক যারা দেখছে তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কিনা একটু যদি শেয়ার করতে প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, সেটা হচ্ছে যারা হায়ার স্টাডিজের জন্য বাইরে যেতে চায়, আমি বলবো যে এসএম গ্লোবাল এডুকেশন হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফার্ম বাংলাদেশের মধ্যে। যারাই হায়ার স্টাডিজের জন্য বাইরে যেতে চান, আমি আশা করব যে আপনারা ফার্মে আসবেন, নিজ চোখে আসবেন, দেখবেন, এবং আপনারা নিজেরাই ডিসাইড করবে যে আসলে কতটা আমরা সত্য বলতেছি নাকি মিথ্যা বলতেছি। আর তাই না শুধু এসএম গ্লোবাল হচ্ছে যে শুধুমাত্র যে তারা অ্যাডভার্টাইজমেন্ট বা করে তা না, এটা হচ্ছে তারা তাদের নিজেদের এফোর্টস, ওয়ার্ক এবং তাদের ডেডিকেশন দিয়ে দেখিয়ে থাকে। সো আশা করি আপনারা যারা দেখছেন, আশা করি আপনারা আসবেন, ভিজিট করবেন, আর আপনাদের জার্নি আমার মতন সুন্দর সুকুমার হবে। থ্যাংক ইউ রাসেল, চমৎকার কথা বলার জন্য। সো দর্শক, এতক্ষণ হাবিবুর রহমান রাসেল তার ফিলিংস গুলো শেয়ার করলো, তার গল্প শেয়ার করলো, এবং ওর গল্প থেকে আমি যে জিনিসটা আসলে এক্সট্রাক্ট করতে চাই সেটা হচ্ছে লম্বা স্টাডি গ্যাপ ডাজন্ট ম্যাটার। আপনার ডেডিকেশন যদি থাকে, যদি আপনার সত্যিকারের ইচ্ছা থাকে আপনি হায়ার স্টাডিজ করবেন দেশের বাইরে, সেটা তাহলে এসএম গ্লোবালে চলে আসুন চোখ বন্ধ করে, আপনার একটা ফয়সালা হবে ইনশাআল্লাহ। সো হাবিবুর রহমান রাসেল এবং আমার যত শিক্ষার্থী যারা অলরেডি চলে গিয়েছে বা যারা যাওয়ার পথে আছে, প্রত্যেকের প্রতি আমার অনেক শুভকামনা, শুভেচ্ছা, ভালোবাসা রইল। এবং আপনারা যারা দেখছেন ফিউচার অ্যাপ্লিকেন্ট, তাদের প্রতি আমার অগ্রিম শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সাকসেস স্টোরি, নতুন কোনো গল্প নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, আসসালামু আলাইকুম।